শুভ অপরাহ্ন। সবাইকে বাংলা নার্সিং একাডেমি ও আরবি প্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আপনারা হেডিং দেখে বুঝে গেছেন যে কি নিয়ে কথা বলবো। তো শুরুতে কিছু কথা বলে নিই আপনাদের কাছে, যেহেতু আমরা প্রায় আরবি প্লাস থেকে কিছু ফ্রি ক্লাসের ব্যবস্থা করি, কিছু দিক নির্দেশনামূলক, যেগুলো আপনাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা সবাই আমাদের রিটেন পরীক্ষার রেজাল্ট হাতে পেয়েছি। তো এখানে যারা টিকছেন তাদের জন্য তো শুভকামনা রইল, আর যারা টিকেননি আমি মনে করি তাদের হতাশ হওয়ার কিছু নাই। কারণ সামনে একের পর একটা নিয়োগ হচ্ছে, শুধু তো একটা মন্ত্রণালয় না, অনেকগুলো মন্ত্রণালয়, অনেকগুলো ক্ষেত্র আছে আমাদের চাকরির জন্য। হ্যাঁ, যে কোনো একটাতে আপনার যদি হয়ে যায় আমি বলি আলহামদুলিল্লাহ, আর যদি নাই হয় তাহলে এখন আপনার বর্তমানে আপনার বাইরে যাওয়ার জন্য নার্সরা অনেক বেশি পড়াশোনা করতেছে, এনসিএল দিচ্ছে, তারপরে প্রোমেট্রিক দিচ্ছে, অনেক সুযোগ আছে। শুধু সরকারি চাকরি পেতেই হবে এমন কোনো কথা না। হ্যাঁ, অনেক ক্যান্ডিডেট আছে সরকারি চাকরি এসে হতাশায় ভোগে যে কেন আসলাম, আমি আরো ভালো করে পড়াশোনা, আরো ভালো কিছুতে যাইতে পারতাম, এনজিও লেভেলে বড় কিছু হতে পারতাম, বা বিদেশে গিয়ে আমি সেটেল হইতে পারতাম। তো প্রত্যেকটা ক্ষেত্রে না আপনাদের সুযোগ আছে, সুযোগের অভাব নাই। হ্যাঁ, আর পিএসসি কে চ্যালেঞ্জ করেন আপনারা কেন টিকেন নেই, ভালো পরীক্ষা দিচ্ছেন। আসলে পরীক্ষা তো এক সাবজেক্টের উপর হয় না, চারটা সাবজেক্টের উপর। এখন কার কোন দিক দিয়ে দুর্বলতা, কে কোন দিক দিয়ে আপনি কম নাম্বার পাইছেন, এটা আসলে আপনি নিজেও হয়তো বা আজ করতে পারেন না। তো পিএসসি একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা আসলে ভুল করার কথা না, খুব কমই ভুল হয়। খাতা তো আপনার একবার দেখা হয় না, দুইবার দেখা হয় মিনিমাম। তো এই জিনিসগুলো আসলে ম্যাচুরিটির সাথে মোকাবেলা করাই উচিত। আরেকটা কথা হলো, ভাইবা আহামরি কিছু না। আপনার রিটেনের রেজাল্ট এবং ভাইবার রেজাল্ট মিলেই ফাইনাল যে সিলেকশনটা এটা হয়। তো ভাইবা খুবই অল্প নাম্বার। তো এখানে আপনি যত ভালোই পরীক্ষা দেন একটা অ্যাভারেজ নাম্বার তারা দেয়। হ্যাঁ, মূলত মূল নাম্বার ক্যারি করে রিটেনের নাম্বারটা। তো ভাইবা আপনার ভালো করার মাধ্যমেই আপনি আগায় যাবেন, আপনার মেধা তালিকাটা নির্ধারণ হবে। ঠিক আছে? তো এখন দেখতেছি যে ভাইবা নিয়ে এত বেশি জল্পনা কল্পনা চলতেছে, অনেক কোচিং হচ্ছে, আপনারা হুমড়ি খেয়ে পড়তেছেন। ভালো কোচিং এ আপনারা অনেক কিছু জানতে পারবেন, কিন্তু একটা জিনিস কি, এটা খেয়াল রাখবেন যে কোনো কিছু যখন হাই ফোটে তখন সবাই এটার পিছনে যায়। তো এইভাবে হাইপের পিছনে না ঘুরে যারা ভর্তি হবে তাদেরকে জিজ্ঞেস করেন যে কে পড়াচ্ছে, তার তার ইয়ে কি, কালেকশনটা কেমন, বা তার ক্লাসের ধরন কেমন, সে ভালো পড়ায় কি না। এরপরে তার যোগ্যতা তো অবশ্যই বিবেচনা করবেন। হুম। তো অনলাইনে ভাইবা আপনারা ক্লাস করবেন, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় কি, ভাইবা জিনিসটা হলো যে সামনাসামনি যেটা হয় এটাতে খুব বেশি ভয় কাজ করে। যেমন আমরা 4 বছর 3 বছর পড়াশোনা করে আসি, প্রত্যেক বছরে আমরা ফাইনাল ইয়ারে ভাইবা দিই। তারপরেও কি মনে হচ্ছে যে আমরা ভাইবা টেবিলে গেলে আমাদের মুখ দিয়ে কথা বের হবে না। হ্যাঁ, আমরা কাঁপতে থাকি, তোতলাতে থাকি। এটা কেন হয়? এটা হচ্ছে যে অভ্যাসের কারণে অনেকের, মানে আপনারা যে কি বলবেন এটাই বুঝতে পারেন না, বা নতুন মুখ দেখলে আমরা তখন কি বলবো যে আপনারা আমাদের থেকে অনেক উপরে। হ্যাঁ, অনেক বড় বড় শিক্ষিত লোক, বড় ডাক্তার বা চেয়ারম্যান, তাদের সামনে আমরা কি সঠিক শব্দ চয়ন করতে পারবো? এই জিনিসটা ভয় কাজ করে। এই ভয়গুলো কাজ করার, মানে আপনাকে ভয়গুলো দূর করার জন্য কি করতে হবে, আপনারা যেখানে কাজ করেন, যে হাসপাতালে কাজ করেন, সেখানে ফ্রেন্ড সার্কেলরা যারা আছে, কলিগ যারা আছে, তারা মিলে একটা ভাইবার ব্যবস্থা করেন। কারণ আপনার যে ডিপার্টমেন্টে যে ডাক্তার আছে, সেই ডাক্তারদের সাথে আমরা খুব বন্ধুত্বপূর্ণ। হ্যাঁ, যেহেতু আমরা জানি যে মেডিকেল ওয়ার্কটা একটা টিম ওয়ার্ক। তো তো স্যারদের সাথে যোগাযোগ করেন, স্যার আমরা আমাদের একটা ডেমো ভাইবার ইয়ে করেন, ব্যবস্থা করেন। আমরা আসলে আমাদের সামনে পিএসসির মতো করে একটা ভাইবা দিব। আপনারা আমাদের বোর্ড মেম্বার থাকবেন, এবং অপরিচিত একজন বা দুইজন ডাক্তারকে ওনাদের আনতে বলবেন। কারণ অপরিচিত ডাক্তার আনলে তখন আপনাদের সেম ভাইবার ফিলিংসটা আসবে। পরিচিতদের মধ্যে দেখা গেছে আমরা খুব হাসি খুশি ভাবে কথা বলতে পারি, অপরিচিত লোকদের মধ্যে দেখা গেছে আমরা অনেক বেশি কনফিডেন্সের অভাব থাকে আমাদের। হ্যাঁ, তখন এই জিনিসগুলো আপনারা বারবার 2-3টা ভাইবা দেন, ভাইবার আগে নিজেদের হাসপাতালে, নিজেদের কর্মস্থলে এটা ব্যবস্থা করেন। হ্যাঁ, ডিপার্টমেন্টাল হেড বা কোনো প্রফেসরের স্যারকে রিকোয়েস্ট করে যে স্যার একদিন আমাদের একটু আধা ঘন্টা সময় দেন, যে আমরা 4-5 জন আছি, আমরা একটু ভাইবা দিব। তাহলে কি, ব্যক্তি টু ব্যক্তির সামনে আপনি যখন কথা বলবেন, উনি আপনাকে, কারণ ওনারা তো পিএসসি দেখা গেছে যে আপনার ইয়ে করে আসে,
মোকাবেলা করে আসে বা ওনাদের ওইভাবে বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ভাইবা নেওয়ার অভিজ্ঞতা থাকে, কি কি কোশ্চেন করতে পারেন ওনাদের থেকে বুঝে যাবেন, বা ওইখানে যে সাইকোলজিটা কাজ করে ওই সাইকোলজিটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। মূলত আপনার যে ভাইবার সব কোশ্চেনে পারতে হবে এমন না। আপনার যদি 50 মানে 50% মধ্যে ধরেন, আপনার 30% যদি বলতে পারেন বা 35-40% বলতে পারেন, আপনার হয়ে যাবে, ভাইবা হয়ে যাবে। তো এটা নিয়ে এত আমারই চিন্তা করার কিছু নাই, বরঞ্চ আপনার এই দুশ্চিন্তা আপনার মানে সাফল্যটা নষ্ট করে ফেলবে, আপনার ফেইলের কারণ হয়ে যাবে। ঠিক আছে, ভাইবাতে মেইন দেখেন আপনার কনফিডেন্স, আপনার উপস্থিত বুদ্ধি, যে আপনি একটা জিনিস কিভাবে মোকাবেলা করবেন। যেমন এনক্লেক্স যে যারা দেয়, এনক্লেক্সের প্রশ্ন মূলত কিরকম, আপনাকে সিনারিও কোশ্চেন দিবে, যে না বই থেকে মুখস্থ করছেন ওটা আসবে না, সিনারিও কোশ্চেনে বলবে আপনি সিচুয়েশনে ফেলে দিবে, সিচুয়েশনে আপনি কি করবেন, এই উপসর্গগুলো পাইলেন, এই উপসর্গগুলো দেখে আপনি কি ব্যবস্থা নেবেন, ঠিক এরকমই ভাইবা। তো আজকে আমরা ছোট কিছু ইনফরমেশন দিব এই ক্লাসটাতে ভাইবা নিয়ে। হ্যাঁ, তো আমরা শুরু করি। এইখানে সর্বপ্রথম যখন আমাদের পরীক্ষার তারিখ দিবে, তখন এর আগে আমরা যে আমাদের যে কাগজপত্র সবকিছুতে আমরা জমা দিয়ে দিছি অলরেডি। এরপরে ভাইবা যাওয়ার আগে আমরা কি কি নিয়ে যাব, কিভাবে প্রস্তুতি নিব, তা আমি আসলে মূলত সবকিছু আমার এই বইতে, ছোট একটা বইতে বলে দিছি। এটা রিটেন প্লাস ভাইবার জন্য আমি লিখছিলাম, এবং এই বইটাতে আমি রিয়েল যে এক্সামগুলো হয় ভাইবার, এগুলা চিত্রগুলো তুলে ধরছি। ঠিক আছে, তো টেকনিক্যাল রিলেটেড যেহেতু, আমি শুরু থেকে আপনার প্রথমে যে আউট নলেজ গুলা এগুলো শেয়ার করছি। তো প্রত্যেকটা ক্যান্ডিডেটের সব ডিটেলস শেয়ার করি না, কিছু কিছু স্টুডেন্ট বলছে যে আপনার এটা তো সম্পূর্ণ ভাইবা নাই, তো সম্পূর্ণ ভাইবা তো দিয়ে আমার বই এত মোটা করার দরকার নাই। যেটা আমি কিছু ভাইবা দিছি সম্পূর্ণ ভাইবা, কিছু দিছি যে অর্ধেক ভাইবা, যে শুধু টেকনিক্যাল কোশ্চেন গুলা। হ্যাঁ, কারণ আপনার নাম কি, আপনি কোথা থেকে পাস করছেন, আপনি কি করছেন, ডিপ্লোমা না পিএইচডি, আপনার কি চিন্তা, আপনার বাড়ি কোথায়, এগুলো তো ভাই লেখার দরকার নেই প্রত্যেকটা সাবজেক্টে, তাই না? তো তো অনেকে আমাকে নক দিচ্ছেন যে ভাই ভাইবার জন্য কি করব, কি কোন বই পড়বো, হ্যাঁ কিভাবে প্রিপারেশন নিব। তা আমি আমার বইতে আমি বলছি যে আমি মোটামুটি সব বলে দিছি। তো ভাইবা আপনি যতই পড়েন না কেন, যে আপনার ওই কোশ্চেনটা জিজ্ঞেস করবে এমন না, আপনার উপস্থিত যিনি আপনার ভাইবা নিবে তারা যে কোশ্চেনটা করবে, ওনাদের থিঙ্কিং এ যেটা আসবে আপনার জব প্লেসমেন্ট অনুসারে, ঠিক উনি ওইভাবে আপনাকে কোশ্চেন করবে। তো কোনো বই করবেন বা কোন কোচিং করলে যে ওইটাই কমন করে এমন না, না এগুলো পড়লে কি আপনি ধারণা নিতে পারবেন। তা আমি মনে করি আপনাদের বেসিক যদি ভালো থাকে, তাহলে এদিক ওদিক দৌড়াদৌড়ি বা বিভিন্ন দিকে তাকাতাকি না করে নিজেরা প্রিপারেশন নেন, অনলাইন ঘাটেন, গুগল ঘাটেন। ঠিক আছে, তো আজকে দেখি আমরা ছোট ছোট কয়েকটা পয়েন্ট দেখি, যে পরীক্ষার হলে যাওয়ার পূর্বে প্রস্তুতি। তো পরীক্ষার হলে যাওয়ার পূর্বে আমি এখানে সব বলে দিচ্ছি, যে পরীক্ষার হলে যাওয়ার পূর্বে কি কি করবেন, কি কি করা যাবে না, কিভাবে যাবেন। হ্যাঁ, আপনার কাগজপত্র সবকিছু রেডি করে নিয়ে যাবেন। হ্যাঁ, এরপরে অবশ্যই আপনি খালি পেটে যাবেন না, ভালো সুন্দর পোশাক পরে যাবেন। হ্যাঁ, তারপরে আপনার ফ্রেশ মাইন্ডে থাকতে হবে, কনফিউশন থাকতে পারবে না। এরপরে আরো বিভিন্ন কিছু দেখতে পারেন, আজকে বাংলা তারিখ কত, এই মাসের বিখ্যাত কি দিন আছে, হ্যাঁ কোনো দিবস আছে কিনা। তারপরে পত্রিকা পড়ে যাবেন, ন্যাশনাল যে পদে ডেইলি নিউজ পেপার গুলার হেডিং গুলো পড়ে যাবেন। হ্যাঁ, এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এরপরে আমরা যখন ভাইভা পরীক্ষায় উপস্থিত হব, তারপর আমরা কি করব, আমরা কিভাবে রুমে প্রবেশ করব, কিভাবে সম্বোধন করবো। বেশ অতিরিক্ত আপনি যদি অতিরিক্ত ইয়া করেন না, মানে ভদ্রতা দেখান, এই দেখা যাবে যে না এই তো মনে হয় পরীক্ষা দিতে আসে না, সে মনে হয় কিছু প্রেজেন্ট করতে, নিজেকে প্রেজেন্টেশন করতে আসছে, মানে খুব এত দরকার না। আপনি অ্যাজ ইউজুয়াল ভাইভা দিতে যাবেন, হাসি খুশি থাকবেন, যেগুলা ম্যানার সেগুলা মাইনে চলবেন, হ্যাঁ মেনটেন করবেন, এইটাই জাস্ট, আর কিছু না। ঠিক আছে, এরপরে প্রত্যেক ভাইবাকে জিজ্ঞেস করে আপনার নিজের সম্পর্কে বলেন। কি হয়েছে যে আপনার নিজের সম্পর্কে বলেন, বা টেল মি অ্যাবাউট ইউরসেলফ। আপনার নিজের সম্পর্কে আপনি বলবেন
টেল মি অ্যাবাউট ইউরসেলফ, এটা অনেক জায়গায় অনেকভাবে আছে, এটা খুব সুন্দরভাবে আপনি বলতে পারবেন, বাংলাও বলতে পারেন, ইংলিশে বলতে গেলে ইংলিশও বলতে পারবেন, এটা কোনো সমস্যা না। আপনি কি করেন, আপনি এসএসসি কোথা থেকে পড়ছেন, আপনার বাড়ি কোথায়, হ্যাঁ, খুব ডিটেলস বলা দরকার নেই যে আমি অমুক জায়গা থেকে আসছি, আমি এসএসসি এত সালে পাস করছি, এরপরে আমি ডিপ্লোমা ইন নার্সিং আর বিএসসি নার্সিং পাস করছি অমুক কলেজ থেকে এত সালে, বর্তমানে আমি এই জায়গায় কাজ করতেছি। ঠিক এরপরে কিন্তু শুরু হবে কি জানেন, আপনার ডিপার্টমেন্ট রিলেটেড কোশ্চেন। ভাইবাতে মূলত টেকনিক্যাল কোশ্চেন কি জিজ্ঞেস করে, বলবে যে আপনার কোন ডিপার্টমেন্টে কাজ করেন। হ্যাঁ, আপনি যদি বলেন যে আমি ইমার্জেন্সিতে কাজ করি, আমি ওটিতে কাজ করি, তখন ইমার্জেন্সিতে যদি বলেন তখন এখানে উনি বলবে যে ঠিক আছে ইমার্জেন্সিতে কি কি পেশেন্ট আসে। হ্যাঁ, আপনি যখন বলেন ইমার্জেন্সিতে আমার স্ট্রোকের পেশেন্ট আসে, এমআই পেশেন্ট আসে, তারপরে পিএনএ পেশেন্ট আসে, শিশু রোগী আসে, তারপরে এখন কোল্ডের সিজন, এখন দেখা গেছে যে ব্রঙ্কিয়াল অ্যাজমা, হ্যাঁ, তারপর সিওপিডি এই রোগীগুলো বেড়ে যায়, এগুলো নিয়ে বেশি কোশ্চেন করতে পারে, এভাবে আসে। যদি আপনি ওটিতে কাজ করলেন, ওটির ইনস্ট্রুমেন্ট সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, আমরা কোন ওটিতে কিরকম ইনস্ট্রুমেন্ট দেবো। আপনি মনে করেন ওটিতে কাজ করেন না, সাপোজ আমরা যখন 2018 সালে ওটিতে ভাইবা দিয়েছিলাম বিএসসিতে, তখন আমাদের বোর্ড টোটাল 14টা বোর্ড পেয়েছি, 5 নম্বর না 6 নম্বর বোর্ডে, না আমি 6 নম্বরে দিয়েছি, 5 নম্বর বোর্ডে আপনার ইনস্ট্রুমেন্ট নিয়ে বসে গেছে যারা ভাইবা নিবে। এখন মনে করেন আপনি জীবনে ওটিতে যান নাই, ইনস্ট্রুমেন্টের আইও জানেন না, তো আপনি কিভাবে, অধিকাংশ ক্যান্ডিডেট ফেল করছে। তাহলে বেসিক যে ধারণাগুলো, হ্যাঁ, ওইগুলো আপনার নিতে হবে, যে ইনস্ট্রুমেন্ট, নর্মাল যে ইনস্ট্রুমেন্টগুলো আমরা প্রত্যেকটা কাটিং সেট, হ্যাঁ, প্রত্যেকটা অপারেশন ইয়েতে থিয়েটারে প্রত্যেকটা কেসে কি কি ধরনের নর্মাল যে ইনস্ট্রুমেন্টগুলো আমরা দেই, ইউজ করি, ওগুলোর নাম জানতে হবে। এমন কোনো জিনিস বাদ রাখা যাবে না যে আপনার এই জিনিসকে একটা গ্যাপ যদি তৈরি হয়, দেখবেন যে এরপর থেকে মনে করেন আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করলো, হোয়াট ইজ পিএনএ, পোস্টনাটাল অ্যাসফিক্সিয়া। বলে এখান থেকে কি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, আপনি বললেন পোস্টনাটাল অ্যাসফিক্সিয়া, যে এই রোগীগুলো আমরা সাধারণত নিউনেট ওয়ার্ডে এই রোগীগুলো আমরা পাই, যখন একটা বাচ্চা জন্ম হয় এরপরে আমরা এই সমস্যাটা পরিলক্ষণ করি। তাহলে এখান থেকে আমার ডিপে যাবে তারা, আপনি কতটুকু জানেন এটা তারা অ্যাসেস করবে। যেমন পোস্টনাটাল মানে কি, এটার মানে কি, পোস্টনাটালের পিরিয়ড কতদিন, তারপরে বলবে অ্যাসফিক্সিয়া কি। ঠিক এইভাবে ওরা ডিপে যেতে থাকবে, ঠিক আছে। এরপরে এগুলো ম্যানেজমেন্ট কি, আপনাকে উপসর্গ কি, এই জিনিসগুলো জিজ্ঞেস করবে। যেমন আবার আপনার জিজ্ঞেস করতে পারে এমআই, এমআই কি, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এমআই নিয়ে আপনাকে ডিটেইলস জিজ্ঞেস করবে, এমআই সাইন সিম্পটমস কি, আমরা একটা রোগী শ্বাসকষ্ট নিয়ে আসলো, আমরা কিভাবে বুঝবো এটা হার্টের রোগী না এটা অন্য কোনো সমস্যা, যে নিউমোনিয়া বা লাংসে কোনো প্রবলেম, এই জিনিসগুলো আপনাকে খুব ভালো করে জানতে হবে, ঠিক আছে। তো যেমন আপনি বললেন যে আমার কি মায়োকার্ডিয়াল ইনফার্কশন, যে কি কি হতে পারে এই রোগীর, হ্যাঁ, যে আমাদের সেন্ট্রাল ডিফিউজ থাকবে না, সেন্ট্রাল চেস্ট পেনে খুব পেইন থাকবে, তারপরে আপনার পেইনটা রেডিয়েটিং হবে যে কোনো একটা আর্মে, জতে বমিটিং, নসিয়া হতে পারে, হ্যাঁ, তে সুইটিং হবে, এইভাবে। তারপরে আপনি ইসিজি করবেন, ইসিজি করে এসটি এলিভেশন বা ডিপ্রেশন এগুলো দেখবেন, হ্যাঁ, এইভাবে বলতে হবে যে আমরা এইভাবে বুঝবো যে একটা এমআই রোগী, তারপরে এটা ম্যানেজমেন্ট করবেন, হ্যাঁ, কিভাবে ম্যানেজ করে এইভাবে। তো এই হলো টেকনিক্যাল কোশ্চেনের সিস্টেম। আর ওটি সম্পর্কে যেটা বললাম, ওটির বেসিক জিনিসগুলো জানিয়ে নেবেন। প্রত্যেকটা ডিপার্টমেন্ট আপনি কি জানেন, আপনার এই ডিপার্টমেন্টে মেডিসিনে কাজ করেন, সার্জারিতে কাজ করেন, কি পেশেন্ট আছে, কি কি ধরনের পেশেন্ট দেখেন, আচ্ছা তাহলে এই রোগীটা সম্পর্কে আপনি বলেন, আপনি কিভাবে ম্যানেজ করবেন, এখান থেকে কোন দিকে যাইতে পারে। এখন আমি আপনাকে এটা জিজ্ঞেস করলে, একটা কোশ্চেন জিজ্ঞেস করলো, ঠিক আছে, মনে করেন আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করলো, আর আপনি এটা পারলেন না, তখন কি করবে জানেন, আপনার ব্রেইন এদিকে একবার যাবে, এদিকে একবার যাবে, এদিকে একবার যাবে। তো যখন ঘুরতে থাকবে আপনি কোশ্চেনটার কোনো অ্যান্সার পাবেন না, তখন আপনার কোশ্চেনের অ্যান্সার কিন্তু এভাবে আর ব্যাক করবে না, ঠিক আছে। চিন্তা করার কিছু কারণে যে স্যার এই মুহূর্তে আমার কোশ্চেনটা মনে পড়তেছে না, বাস এইটাই। কিন্তু আপনি যদি মানে উল্টাপাল্টা বলা শুরু করেন, যে নিজেকে সব জানতা মনে করেন, তাহলে সমস্যা। তবে হ্যাঁ, কনফিডেন্সের সাথে যদি কাছাকাছি মিল থাকে, যে স্যার আমি এটা জানি কিন্তু আমার বাকিটুকু মনে পড়তেছে না, তাহলে সুন্দর, ঠিক আছে।
তো এইগুলো টেকনিক্যাল কোশ্চেন নিয়ে এরপরে আপনার যে আপনার মানে উপস্থিত যে বুদ্ধিটা আপনাকে বিভিন্ন সিনারিও দিবে, এই সমস্যাগুলো নিয়ে আসলো, এই উপসর্গগুলো নিয়ে আসলো যে আমরা এখন কিভাবে ইয়ে করবো, জাস্ট এইটাই, আর আমার কিছু না, ঠিক আছে। এরপরে আপনার বোর্ডে সাধারণত তিনজন আপনার বোর্ড মেম্বার থাকে, একজন চেয়ারম্যান থাকে, একজন টেকনিক্যাল পার্সন ডাক্তার থাকে, বা একজন অন্য একজন আরো একজন থাকে, টোটাল তিনজন। তো চেয়ারম্যান হচ্ছে সাধারণত আপনার এডুকেশন, তারপরে ব্যাকগ্রাউন্ড, আপনার নিজের সম্পর্কে এগুলো জিজ্ঞেস করবে, আপনি কোন এলাকা থেকে আসছেন। হ্যাঁ, ধরেন আপনি রোহিঙ্গা ক্যাম্পে জব করেন, আপনার বাড়ি উত্তরবঙ্গে, তাহলে উনি ওখান থেকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কিভাবে যাওয়া আসা করেন, এত দূরে আপনি কিভাবে কতদিন পর পর বাড়িতে যান, তাহলে আপনার কি সমস্যা হয় না, যে জেনারেল যে বেসিক গুলো জিজ্ঞেস করবে। এরপরে আপনি যাওয়া আসার পথে কোনো যদি বিশেষ কোনো কিছু থাকে, হ্যাঁ, এই জিনিসটা জিজ্ঞেস করতে পারে যে আপনি কি এই সম্পর্কে জানেন, এখানে এই জিনিসটা আছে। এরপরে আপনার যে রোহিঙ্গা ক্যাম্পে কি ধরনের রুগী আসে, তাদের আসলে কোন রোগটা বেশি হয়, তাদের আচার আচরণ, তাদের শিক্ষাগত যোগ্যতা বা তাদের কালচার, এগুলো নিয়ে জিজ্ঞেস করতে পারে। আপনার নিজের এলাকা সম্পর্কে আপনার তো এটা সবার আগে জানতে হবে। আপনার নিজের এলাকায় কি বিখ্যাত আছে, হ্যাঁ, ওনার বাড়ি কোথায়, উনি কি কি জন্য বিখ্যাত, বর্তমানে কোথায় আছে, হ্যাঁ, তো এই এগুলা মনে রাখতে হবে। এরপরে আপনার যেহেতু নার্সিং আছেন, জিজ্ঞেস করবেন নার্সিং নিয়ে আপনার পরিকল্পনা কি। সাধারণ একটা বেসিক একটা কোশ্চেন, যে কমন একটা কোশ্চেন। হ্যাঁ, তো একটু নিজেকে ডিপেন্ডেন্ট ভাবে প্রেজেন্টেশন করা শুরু করবেন। সবাই বলেন, যদি বলেন যে নার্সিং একটা মহৎ পেশা, আমি না মানুষের সেবার জন্য এখানে আসছি, এটা একটা কমন, হ্যাঁ, বলবেন, কিন্তু এটাকে আরেকটু সুন্দরভাবে বলবেন, এটার সাথে আরো কিছু অ্যাড করবেন যেন আপনাকে একটু ভিন্নতা পায়, আপনার কথার মাঝে বাস্তবতা ফুটে ওঠে। এরপরে যে কেন আসতে চাইছেন, তখন আপনার নিজের ইচ্ছা কারণ কথা বলবেন, যে আমার ফ্যামিলিতে আমি আমি দেখা গেছে যে একজন ছেলে বা একজন মেয়ে, আমার বাবা এরকম এই অবস্থা আছে, তো আমার পরিবারে হাল ধরার জন্য আমি আসতে চাচ্ছি। দ্বিতীয়ত, আমি যেহেতু টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছি, তাহলে আমার জব ফিল্ডে আমি আমার নিজের স্কিল গ্রো করার জন্য আমি এখানে কাজ করতে ইচ্ছুক, বা সরকারি চাকরি প্রেস্টিজিয়াস জব, হ্যাঁ, বিভিন্ন সুযোগ সুবিধা তুলে ধরবে। তো আপনি যদি বলবে যে যদি বলে যে আপনি কলেজে আছেন, অনেকে আমরা দেখা যায় কলেজে চাকরি করি, তো কলেজ থেকে এখন আমাদের ব্যাকগ্রাউন্ড কি আমরা বলতে পারি না, যে এক্সপিরিয়েন্স অমুক ওয়ার্ডে, তো বলতে পারবেন, আপনি বলবেন আমি টিচিং এ আছি। যদি ওনারা বলে যে আপনি টিচিং এ আছেন, তাহলে আমরা তো আপনাকে টিচার হিসেবে নিয়োগ দিচ্ছি না, আপনি কেন আসতে যাচ্ছেন সরকারি, এটা তো সেবার কাজ, হাসপাতালে আপনার কাজ করতে হবে, রোগীর সাথে কাজ করতে হবে। আপনি বলবেন যে হ্যাঁ, আমি সরকারি চাকরিতে এসে আমরা তো প্রথমেই আমাদের হাসপাতালে আমাদের এক্সপিরিয়েন্স নিতে হবে। তো একজন ভালো শিক্ষক হইতে হলে অবশ্যই একজন ভালো সেবক হইতে হবে আগে। আমি দেখা গেছে যে কলেজে যাওয়ার আগে আমাদের যে ক্রাইটেরিয়া 4-5 বছর আমাদের হাসপাতালে এক্সপিরিয়েন্স নেওয়া লাগে, কাজ করা লাগে। এরপরে আপনার এমএসসি কমপ্লিট করার পরে আপনি টিচার্স ট্রেনিং করার পর কলেজে যেতে পারেন। বলবেন যে বাংলাদেশে এতগুলো ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট, এতগুলো বিচ নার্সিং ইনস্টিটিউট, এতগুলো ফুল বেসিক নার্সিং ইনস্টিটিউট কলেজ আছে, হ্যাঁ, মিডওয়াইফারি নার্সিং ও মিডওয়াইফারি কলেজগুলো আছে। তো এইগুলোতে প্রচুর শিক্ষকের দরকার। তো আমি সরকারি চাকরিতে এসে আমি প্রথমত হসপিটালে বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে আমি অভিজ্ঞতা অর্জন করব। তারপরে যদি আমার সুযোগ হয়, আমার শিক্ষাগত যোগ্যতা মেনটেন করে, তাহলে অবশ্যই আমার শিক্ষার ক্ষেত্রে চলে যাওয়ার ইচ্ছা আছে, যেহেতু একজন ভালো শিক্ষক একজন ভালো সেবক করতে পারে, এইভাবে প্রেজেন্ট করতে পারেন। এটা আপনার ইচ্ছা, আপনি কি কলেজ ব্যাকগ্রাউন্ড বলবেন না আপনার হসপিটাল ব্যাকগ্রাউন্ড বলবেন। আর যদি হসপিটাল ব্যাকগ্রাউন্ড বলেন, তাহলে আপনি যে ডিপার্টমেন্ট নিয়ে বলবেন এটার ইনস এন্ড আউট সম্পূর্ণ জেনে নিতে হবে। হ্যাঁ, কেউ যদি ওই ডিপার্টমেন্টে কাজ করে, ধরেন আপনি কাজ করেন না, ওকে বলবেন যে ভাই তুমি কি কি রুগী দেখো, আমাকে একটা ফাইলের ছবি তুলে দাও। আপনি ওখানে সরজমিনে যাবেন, গিয়ে রুগীদের সাথে কথা বলবেন, গুগল থেকে কালেক্ট করবেন, এগুলোই ব্যাস, আর তেমন কিছু না। তো এইগুলোই আজকে ছোট করে আপনাদের একটু দিক নির্দেশনা দিলাম। তো এখন দেখা গেছে যে বাজারে প্রচুর লেখকের বা রাইটারের আবির্ভাব, তো আমি মনে করি এটা ভালো, সবাই প্র্যাকটিস করতেছে, নিজের জ্ঞানটাকে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। কিন্তু আপনি যদি প্রপার ওয়েতে আপনার ছোট ভাই বোনদের সাথে জ্ঞান শেয়ার না করেন, হ্যাঁ, আপনি জাস্ট বিজনেসের উদ্দেশ্য যদি আসেন, তাহলে কিন্তু এই ছোট ভাই বোনের আপনাকে একসময় বিশ্বাস দিবে। তখন কি হবে যে ভালো রাইটারের জায়গায় আপনি হকার হয়ে যাবেন, যে হকারের মতো রাইটার চলে আসছে নার্সিং এ। তো এই জন্য দেখা গেছে যে অনেকেই এই মার্কেট থেকে আপনার এখন
সরে যাচ্ছে, কারণ মার্কেটিং স্ট্র্যাটেজিটা অনেক বেশি আর সবাই নিজের ক্যারিয়ার নিয়ে একটু ব্যস্ত। তো সবসময় এটাই বলবো যে আপনারা যাকে ফলো করবেন সবাই যে ভালো হবে এমন না, তবে চেষ্টা করবেন ভালো দেখে শুনে আপনাদের টাকাটা ইনভেস্ট করতে, সময়টা ইনভেস্ট করতে। হ্যাঁ, আর ভালো করে পড়াশোনা করেন। সবার আগে সর্বশেষে বলবো যে আপনার এই ভিডিওটা যারা দেখবেন একটু শেয়ার করবেন সবার সাথে, বা কমেন্ট করবেন পরবর্তীতে অন্য কোনো কিছু নিয়ে আপনারা কোনো লেকচার চান কিনা, তাহলে আমার যদি সময় হয় তাহলে আমি অবশ্যই দিব। তো ভিডিওটাকে সাপোর্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট যেটা বলে ওটা করবেন। ঠিক আছে, তাহলে মনে হবে যে আপনারা উপস্থিত আছেন বা দেখছেন, আপনারা ভিডিওটা থেকে অনেক উপকৃত হয়েছেন, আমার করাটা সার্থক হবে। ঠিক আছে, তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।